দর্শক, স্বাগত ৭১ জার্নালে। আমি সাথে আছি নুসরাত জাহান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানা রকম খবর বিশ্লেষণ করে থাকি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে সকল খবর শিরোনাম হয়ে থাকে সেগুলো আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন এবং বিশ্লেষণ করেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। জনাব সোহরাব হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে অনলাইনে আরও অতিথিরা যুক্ত থাকবেন। আমাদের সাথে থাকবেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, তিনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির। থাকবেন ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের, এবং আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, এনসিপির। আমাদের সাথে স্টুডিওতে আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। প্রথমেই যেমনটা আপনাদের জানিয়েছিলাম, আমরা একটু আলোচনা শুরু করি। আমরা যদি আজকে যেই শিরোনামগুলো দেখতে পেলাম, খুব আলোচিত যেই বিষয়গুলো ছিল তার মধ্যে একটা ছিল শাপলাকলি। এনসিপিকে প্রতীক হিসেবে শাপলাকলি দেওয়া হয়েছে। তো নির্বাচনের প্রতীক হিসেবে আসলে তারা শাপলাকলিকে আজকে মেনে নিয়েছে, কিন্তু আমরা যদি গত কয়েকদিন আগের কথাও বলি, ৩০ অক্টোবর পর্যন্ত কিন্তু তারা আসলে আন্দোলনে ছিল এবং বলেছিল শাপলা প্রতীক যদি না দেয়া হয় তাহলে আসলে এনসিপি নির্বাচনে যাবে না। কিন্তু আজকেই তাদের হঠাৎ করে আসলে অবস্থানের পরিবর্তন। যাক, এই পরিবর্তনকে আমরা স্বাগত জানাই, কারণ শেষমেশ একটা অনেকগুলো সমস্যার মধ্যে আছে। তো আমরা সামনে নির্বাচনকে কেন্দ্র করে জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তি, আইনি ভিত্তি, গণভোট ইত্যাদি, এর মধ্যে একটি রাজনৈতিক দলের প্রতীক নিয়ে যে সমস্যা তৈরি হলো, সেই সমস্যাটি আপাতত সমাধান হলো। এটি খুবই সুসংবাদ। অনেক দুঃসংবাদের মধ্যেও, উদ্বেগজনক সংবাদের মধ্যেও আমরা আশা করি এখন এনসিপি শুধু প্রতীকেই সন্তুষ্ট থাকবে না, জুলাই সনদে সই করবে এবং নির্বাচনের প্রস্তুতি নেবে। আমাদের সাথে অতিথিরা আসলে যুক্ত হয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে আসলে তারা জুলাই সনদেও সই করবে, আসলে তারা করবেন কিনা সে বিষয়ে জানতে আমরা একটু এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসতে চাই। একটু যদি আমাদের স্টুডিওতে অতিথি আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, তার সাথে কথা হচ্ছিল আপনাদের শাপলা প্রতীকের বিষয়ে। তিনি আসলে সাধুবাদ জানাচ্ছিলেন যে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে এসেছেন, কিন্তু পরবর্তীতে যে বিষয়টা এসেছে যে আপনারা জুলাই সনদে তাহলে সই করবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। আপনাকে ধন্যবাদ সৌরভ ভাই, ওনাকেও ধন্যবাদ, আরো যারা আছেন আমাদের সাথে সংযুক্ত। সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা এনসিপিতে আজকে যেই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা শাপলাকলি প্রতীক হিসেবে স্বাগত জানিয়েছি। আমার মনে হয় যে এটা এনসিপি সরে এসেছে এমন না, মানে নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে শাপলা তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা কোনোভাবে এটা অন্তর্ভুক্ত করেনি, এবং স্বাভাবিকভাবে অনেকগুলো আপনার গ্রাউন্ড ছিল, কোনো গ্রাউন্ডে এটা সঠিক যথাযথ ব্যাখ্যা দেয়নি। তা আমার যেটা মনে হয়েছে যে নির্বাচন কমিশনের কিছুটা হলেও সুমতি হয়েছে, এটা আমরা সাধুবাদ জানাই। আর আমাদের দিক থেকে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এটা গ্রহণ করেছি, আমাদেরকেও ধন্যবাদ জানিয়ে কৃতার্থ হবে। পরবর্তী যে জায়গাটা জুলাই সনদের ব্যাপারে আমরা যেটা দেখি যে জুলাই সনদে উল্লেখিত যেই ঐকমত্যের বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু যারা স্বাক্ষর করেছেন তাদের কারো কোনো সংশয় ছিল না। এখন কিছু বিষয় আমাদের বোঝাপড়াগত আপনার সংশয় এখনো রয়ে গিয়েছে। কিরকম? যেরকম আমরা যেটা মনে করি যে আপনি আমার উপর আপনার মত চাপাতে পারবেন না, আবার তদ্রুপ আমিও কিন্তু আপনার উপর আমার মত চাপাতে পারবো না। তবে যখন আপনার তৃতীয় কোনো পক্ষ আপনার যে কোনো বিষয়ে সমঝোতা করে অথবা আপনার রেফারি ভূমিকা অবতীর্ণ হয়, তারা কিন্তু একটা পর্যায়ে এসে সিদ্ধান্ত নিতে হয়। তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে কিছু ক্ষেত্রে আপনার অনেকগুলো রাজনৈতিক দলেরই ছোট ছোট কিছু পয়েন্ট আপনার গ্রহণ করা হয়নি। তো এটার উপর ভিত্তি করে আমরা দেখেছি পুরো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটিকে আটকে দেওয়ার একটা প্রবণতা এখানে দেখা যাচ্ছে। এক্ষেত্রেও আমরা এনসিপির পক্ষ থেকে খুবই দায়িত্বশীল আচরণ করে যাচ্ছি। আমরা বারবার বলছি যে গণভোট কবে হবে এটা কখনোই আমাদের আলোচনা বিষয় না। আমাদের আলোচনা বিষয় হলো গণভোট হবে। হ্যাঁ, এটা কবে হবে এটা দেয়া আমাদের মনে হয় না যে বড় কোনো আপনার মানে পরিবর্তন ঘটে যাবে, কিন্তু পরিবর্তন সেটার মাধ্যমে ঘটবে, এটাকে আসলে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে গণভোট হবে, নাকি গণঅভ্যুত্থানের জনগণের প্রদত্ত যে সার্বভৌম উইল, যার প্রেক্ষিতে
আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের আদেশে হবে। আমরা কিন্তু এই জায়গায় আমরা ডিবেট করছি, আমরা ডিবেটটা ডেট নিয়ে করছি না। তো পাশাপাশি জুলাই সনদের স্বাক্ষরের ব্যাপারটাও আমরা বারবার বলেছি যে জুলাই সনদের কোনো বিষয় নিয়ে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, এবং যারা স্বাক্ষর করেছেন তাদেরও তেমন কোনো আপত্তি নেই। আপত্তি আছে কোথায়, যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখানে ঐকমত্যের একটা অভাব দেখা যাচ্ছে। আমার মনে হয় এই জায়গাটা যারা রেফারি আছেন এখানে, পাশাপাশি যে দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থানে আছে কিছু অপ্রাসঙ্গিক অথবা আমি যেটা বলবো নন ইস্যুকে কেন্দ্র করে, যেটা আগেও হয়েছিল। আগে দেখেছেন আমরা যখন সবাই মিলে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের অথবা প্রতিনিধি বাছাইয়ের ব্যাপারে প্রায় সম্মত হয়ে গিয়েছে, তখন আপনার জামাত ইসলাম এবং অন্যান্য ইসলামিক অনেকগুলো রাজনৈতিক দল তারা একেবারে নিম্ন কক্ষটাকেই অ্যাবসুলেট একটা অবস্থানে নিয়ে গেল। এটার মাধ্যমে ক্ষতিটা হলো কি, যে একেবারে আপাত অর্জনীয় যে গ্রাউন্ডে একটা জায়গা ছিল সেটা কিন্তু হারিয়ে ফেললাম। এখনো তাই দেখা যাচ্ছে যে গণভোটে সবাই একমত হয়েছে। এখন গণভোটে একমত হয়েছে, কিন্তু কবে গণভোট হবে এই জায়গায় দেখা যায় গণভোটটাই হারাতে হচ্ছে। মানে ব্যাপারটা হলো এরকম, পাত্রে দুজনে রাজি কিন্তু লগ্নের কারণে বিয়ে হচ্ছে না, এটা তো আসলে হতে পারে না। এখন এই জায়গা থেকে আমরা নিরসন চাই। আমরা এনসিপি খুব স্পষ্টভাবে বলছি যে গণভোটের ডেট নিয়ে আপনারা একটা সমঝোতা আসেন। আমাদের যেই জায়গাটা স্পষ্ট হতে হবে যে এটা জুলাই সনদ বাস্তবায়ন একটি সাস্টেনেবল অথবা একটি টেকসই উপায়ে যাতে এটা হয়, এই গণভোটটা যাতে একটি যথাযথ আপনার সাংবিধানিক আদেশের মাধ্যমে সংঘটিত হয়, যাতে পরবর্তীতে এটা নিয়ে কোনো প্রশ্ন না আসতে পারে। কিন্তু দেখেন দুর্ভাগ্যজনক ভাবে নন ইস্যুকে যখন ইস্যু করা হচ্ছে এবং নন ইস্যুকে কেন্দ্র করে যখন দুটি বড় শক্তির মধ্যে আপনার বাদানুবাদ এবং বিরোধিতা দেখা যাচ্ছে, তখন কিন্তু মূল যে এসেন্সটা হারিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। আমরা প্রাথমিকভাবে আমি আমার বক্তব্য এখানে সীমাবদ্ধ রাখতে চাই। পরবর্তীতে আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি আবার অংশগ্রহণ করব। অবশ্যই আমাদের সাথে ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনার কাছে একটু জানতে চাই, আলাউদ্দিন মোহাম্মদ যেটা বলছিলেন গণভোটের বিষয়ে, এটা একটি নন ইস্যু। আপনি কি একটু শুরুতেই জানতে চাই, আপনি কি বলবেন এটা কোনো নন ইস্যু? কারণ জামায়াত এবং বিএনপির মধ্যে কিন্তু আসলে দ্বন্দ্ব বলা যায় চরমে, গণভোট নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিন হবে, এই বিষয়টা নিয়ে এখনো কোনো সুরাহা হয়নি। এই বিষয়ে আপনার বক্তব্য শুরুতে আগে একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে এখানে গণভোট একটা নন ইস্যু যেটা বলা হচ্ছে, আলাউদ্দিন ভাই যেটা বললেন, আসলে এটা একটা ভাইটাল ইস্যু। কেন ভাইটাল ইস্যু? কারণ প্রথমেই গণভোট হবে কি হবে না এটা নিয়ে অনেক ডিসকাস হলো, কেউ মানছে কেউ মানছে না। সাবসিকুয়েন্টলি যখন আমাদের পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হলো যে গণভোট একটা ইম্পর্টেন্ট ইস্যু টু ব্রিং দ্য ম্যান্ডেট অফ দিস গভর্নমেন্ট, অথবা এই গভর্নমেন্টের লিগ্যালিটিটাকে এস্টাবলিশ করার জন্য গণভোটটা খুবই জরুরি, এবং মানুষের যে মতামতের রিফ্লেকশনটা সেটা একটা 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 প্রপার চ্যানেল এস্টাবলিশ করতে হবে। এখন যদি গণভোট এবং যে নির্বাচন পরবর্তী সরকার নির্বাচনের জন্য যে ভোট, সেটা যদি দুটোই একসাথে হয়, তাহলে যে কনফ্লিক্টটা হবে সেটা হচ্ছে গণভোটটা হচ্ছে সাবসিকুয়েন্টলি বর্তমান সরকারের কিছু ইস্যু এস্টাবলিশ করার জন্য। যখন সেই ডিসপিউটগুলো যখন একসাথে যাবে, তখন এই ডিসপিউটগুলো অ্যাড্রেস না হয়ে, সেটেল না হয়ে, তখন সাবসিকুয়েন্টলি নেক্সট গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট যেটা আমরা চাচ্ছি, সেই গভর্নমেন্টটা বেসিক্যালি এখানে সেই গভর্নমেন্টটাতে বেসিক্যালি আমরা নতুন সরকারের ওদিকে আমাদের দৃষ্টিটা চলে যাচ্ছে, কিন্তু যে ডিসপিউটগুলো থেকে যাচ্ছে সেগুলো আর সেটেল হচ্ছে না। যার কারণে এনসিপি আলাউদ্দিন ভাই যে কথাটা বলছেন সেটার সাথে আমি আন্তরিকতার সাথে দ্বিমত পোষণ করছি। এটা হচ্ছে একটা ভাইটাল ইস্যু, এবং গণভোটটা আগে হওয়া উচিত। কারণ এই আগে না হলে অনেকগুলো ডিসপিউট থেকে যাবে, এবং এগুলো নিয়ে সাবসিকুয়েন্টলি আরো বড় ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, এবং জাতি একটা বড় ধরনের ক্রান্তি লগ্ন অতিক্রম করবে তখন। ধন্যবাদ। জি, আমি একটু অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুনি আপনার কাছে আসতে চাই। গণভোটের বিষয়ে আসলে এনসিপি এবং জামায়াত কিন্তু আগের অবস্থানে রয়েছে। একজন বলছে আসলে গণভোট নিয়ে একটা সুরাহা হওয়া প্রয়োজন, এবং জামায়াতের পক্ষ থেকে এখনো বলা হচ্ছে আসলে নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত। কিন্তু বিএনপির স্ট্যান্ডটা প্রথম থেকেই ছিল গণভোট আসলে নির্বাচনের দিনই হওয়া উচিত, এটি আসলে আগে হওয়ার কোনো প্রয়োজনীয়তা বিএনপি দেখে না। এই বিষয়টার ব্যাখ্যা যদি আপনি বলেন। আমার অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন।
দেখেন, গণভোটটা আগে কিসের জন্য হতে হবে? গণভোট, তারপরে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন, যেই ভোট এবং নির্বাচনের জন্য এই যে হাজার হাজার ছাত্র জনতা, শত খানেকের বেশি শিশু এবং 30,000-এর মতন আমাদের ছাত্র জনতা সবাই বাংলাদেশের আহত হয়েছে। তো ভোট হবে না, নির্বাচন হবে না, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট। এই গণভোটটা কি? এই গণভোটে আপনার যে কথাটা বলা হচ্ছে, এই জুলাই সনদ যেটা হয়েছে, এখানে 84টা ধারা আছে, 25 থেকে 30 পৃষ্ঠার একটা দলিল পুস্তিকা মতন করা হয়েছে। এখন এটা পড়ে আমাদের বাংলাদেশের, যদি ধরেন আমরা 20 কোটি মানুষ আছি, আমরা সবাই এটা বুঝবো, ভোটার আমরা যতজন আছি 12 কোটি কিংবা কম বেশি, এখন সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের আছে কিনা, এবং এটার প্রয়োজনীয়তা কি? 3,000 কোটি টাকা আপনার প্রয়োজন হবে, এবং সেই সাথে জনগণের ট্যাক্সের পয়সায় যেই টাকা, আর গণভোট, এই গণভোটটা আসলে কি পারপাসটা সার্ভ করবে, এই পুরো জিনিসটাই আপনার এমন একটা অবস্থা তৈরি করেছে ঐক্যমত কমিশন। তাদের নাম দিয়ে বোঝা যায় ঐক্য প্রতিষ্ঠা করা মূল উদ্দেশ্য ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনৈক্যের একটা সুর তারা এমন ভাবে তৈরি করেছে যে বৃহৎ একটা রাজনৈতিক দল হিসেবে, মূল স্টেক হোল্ডার হিসেবে বিএনপি ও সমস্ত সদিচ্ছা নিয়েই এই কমিশন যতগুলো হয়েছে, যে যখন ডেকেছে সেখানে গেছেন। এখন আমাদের একজন নেতা বলেছেন কোনো গোল দিতে দেখিনি, কিন্তু ঐক্যমত কমিশন নানান রকম কথা, নোট অফ ডিসেন্ট বিএনপি যেই বিষয়গুলোতে দিয়েছে, সেই নোট অফ ডিসেন্ট গুলো না থাকা এবং ঐতিহাসিক যেই দিন সাইন করা হলো এই জুলাই সনদ, সেখানে যখন সই করা যেটা হয়েছে এবং পরবর্তীতে যেটা উপস্থাপিত হয়েছে, এই দুটোর মধ্যে যেই তফাৎ, এই তফাৎটাকেই আমরা কিন্তু মনে করছি যে এখানে এমন একটা অবস্থা তৈরি করেছে, যেটাই যে সদিচ্ছা এই কমিশনটা, সেই সদিচ্ছা কিন্তু আপনার প্রশ্নবিদ্ধ হয় তাদের সত্যিকার অর্থে। যে আজকে আমরা যেমনটা আশা করছি, যেমন ভাবে বলেছেন প্রধান উপদেষ্টাও, যে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন, এখন নির্বাচনটা সত্যিকার অর্থে সঠিক সময়ে হবে কিনা এবং সেই নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করতে পারবো কিনা, যেই নির্বাচন এবং ভোট, এই স্বৈরাচার ফ্যাসিস্ট যে আমল 2008 থেকে যদি ধরেন, 3টা নির্বাচন প্লাস একটা, তো নির্বাচন তো হয়নি, ভোট তো নষ্ট করে দিয়েছে। এই এতগুলো বছর যখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, অন্তর্বর্তী সরকার নামেই ওনাদের পরিচয়, যে অন্তর্বর্তীকালীন একটা অবস্থায় ওনারা আছেন, এবং নির্বাচনী যেই ট্রেন, গণতন্ত্রের যে অভিযাত্রা, সেখানে ওনারা আমাদেরকে উঠিয়ে দেবেন, চলে যাবেন। দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় দেয়া হয়েছিল 90 দিন, এখন যারা আছেন 1 বছর পেরিয়ে গেছে। এখন আমরা আশা করছি পিআর, একবার শুরু হলো পিআর, এটা দিয়ে কিছু বাকবিতণ্ডা, মানে আসলে উদ্দেশ্যটা কি? এখন যেটা হচ্ছে গণভোট, সেটা ফাহিমা নিয়েও শিমুনি, আপনার সাথে আমরা আবারও কথা বলবো। আমাদের সাথে অনুষ্ঠানে স্টুডিওতে আছেন সোহরাব হাসান, তিনি সিনিয়র সাংবাদিক। জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসলে আমাদের অনলাইন অতিথি আছেন 3 জন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাই যদি আপনি না, করেন। 3 জনকেই ধন্যবাদ। যার যার অবস্থান থেকে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। তবে প্রথমে এনসিপির আমাদের তরুণ নেতা আলাউদ্দিন মোহাম্মদকে ধন্যবাদ জানাবো, যে তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন যেটি সংঘাত এড়ানোর জন্যে, আর সেটি হলো যে প্রতীক নিয়ে যে এতদিন বিতর্ক ছিল, বিরোধ ছিল, সেই বিরোধের একটা মীমাংসা হলো, তারা শাপলা কলি মেনে নিয়েছেন। আসলে গণতন্ত্র কিন্তু একসঙ্গে চলা, আর যদি সবাই নিজ নিজ অবস্থানে অনড় থাকে, তাহলে কিন্তু গণতন্ত্র কাজ করবে না। সেটা জুলাই সনদ হোক, সেটি আইনি ভিত্তি হোক, গণভোট হোক, এসব সম্পন্ন করার পরেও কিন্তু গণতন্ত্র কাজ করবে না, যদি আমাদের মানসিকতার পরিবর্তন না হয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়।
যেখানে তিনজন তাদের অবস্থান থেকেই ব্যাখ্যা করেছেন এবং সমালোচনাও করেছেন। এখন জাতীয় ঐকমত্য কমিশনের কাজে যে কোনো ভুল ত্রুটি নেই তা নয়, কিন্তু তাদের কি করণীয় এই বিষয়টিও, যে যখন বিবাদমান পক্ষ, তারা তো 8 মাস ধরে আলোচনা করেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে বিরোধটা কমিয়ে আনা যায়, এবং 17ই অক্টোবর জুলাই সনদ সই হলো, তারপরেও কিন্তু বিরোধটা মেটেনি। এখন এখানে ভোটের হিসাব নিকেশ, না আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসতে পারবে কারা পারবে না এই শঙ্কা আশা থেকে বিরোধ, আমার মনে হয় যে এটা জনগণের উপর ছেড়ে দেওয়া। জনগণ ঠিক করবে যে কারা ক্ষমতায় আসতে পারবে কারা আসতে পারবে না। সেটি নিয়ে আগে নিজেদের মধ্যে অস্থিরতা করার কোনো যুক্তি দেখি না। গণভোট প্রয়োজন, কিন্তু গণভোটটা কবে হবে এটি নিয়েই তো বিরোধ। এনসিপিও কিন্তু গণভোটের অপ্রয়োজনীয়তা বলেনি, বরং বিএনপি প্রথমে গণভোটে রাজি হয়নি, পরবর্তীকালে অন্যান্য রাজনৈতিক দলের কি বলে তাদের তাগিদে বা তাদের দাবির পরিপ্রেক্ষিতে রাজি হয়েছে। কিন্তু আমরা যেসব বিষয় নিয়ে বিতর্ক করছি এর চেয়েও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এরই জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মতৈক্যে না আসতে পারে সিদ্ধান্ত নিতে পারেনি। কারণ ধরুন নারী আসন, তাদের প্রস্তাব ছিল যে 100 সরাসরি ভোটে 100 সংরক্ষিত আসন থাকবে নারীর জন্যে, এবং সেখানে ভোট হবে, সরাসরি ভোট হবে এবং সরাসরি ভোটে তারা নির্বাচিত হবে। তা সেক্ষেত্রে 300 বর্তমান আসন এবং তার সঙ্গে 100 যোগ হওয়ার কথা, 400 আসন। রাজনৈতিক দলগুলো কিন্তু একমত হয়নি। অনেকে এটা সমর্থন করেছে, কিন্তু বেশিক্ষণ করেনি বলেই এই প্রস্তাবটা বাদ দেওয়া হয়েছে। পরবর্তীকালে কি হলো যে প্রতি নির্বাচনে তারা 5% করে নারীর মনোনয়ন বাড়াবে। এখন আমি জানি না যে সব রাজনৈতিক দলগুলো একমত কিনা। বিএনপির খবরে শুনলাম যে তারা বলেছে যে তারা চেষ্টা করবে, মানে তারা এরকম একটা নীতিগত 5% আসনে নারী সরাসরি মনোনয়ন দেওয়ার বিষয়টি তারা বিবেচনা করছে। জামাত ইসলামীও তো এই নির্বাচনের অন্যতম প্রধান অংশীদার, তারা কি করবে, এনসিপি কি করবে, এই প্রশ্নগুলো আছে। এই বিষয়ে আমরা আসলে ব্যারিস্টার সাজ্জাদ আলীর কাছে একটু জানতে চাই যে আসলে কেন হলো না সেই প্রশ্নটাও বিশেষ করে মুন্নি আপার কাছে জানতে চাইব। যে আমরা প্রথমে যদি সাজ্জাদ আলী চৌধুরীর কাছে জানতে চাই যে 5% আসনে নারীর মনোনয়নের বিষয়টা, যে এই বিষয়ে জামাত আসলে কি ভাবছে, এটা কি কারণ সামনেই নির্বাচন, বিএনপি আজকে ঘোষণা দিয়েছে তারা মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, এটা কি আপনাদেরকে পিছিয়ে রাখবে বলে মনে করছেন? ধন্যবাদ। প্রথমত ব্যক্তিগতভাবে আসলে আমি এখনো জামাতের অবস্থান এটার ব্যাপারে কি সেটা আমার আমার জানা নেই, যার কারণে আমি স্পেসিফিক কোনো ওপিনিয়ন দিতে পারছি না এই ব্যাপারে। তবে যে নারীর ক্ষমতায়ন আমরা সবাই চাই, এবং এটা এটা আমি মনে করি যে জামাত ইসলামী এটা পজিটিভলি নেয় এবং নিবে, অতীতেও নিয়েছে আগামীতেও নিবে। এবং যেহেতু বর্তমানে এখন আর্টিকেল 65-এর সাব আর্টিকেল 3-তে এখনো কি সংরক্ষিত আসন আছে, নিশ্চয়ই যদি পাবলিক পারসেপশন অনুযায়ী তারা নিশ্চয়ই পজিটিভ চিন্তা করবে, এবং এর বাইরে আসলে আমি আর কোনো ওপিনিয়ন দিতে চাচ্ছি না এই ব্যাপারে। সাধারণ আসনে সাজ্জাদ আলী ভাই, সাধারণ আসনে নারীর মনোনয়ন 30টি আসনে তো সেটা আনুপাতিক হারে হবে, যেটি হয়ে আসছে বিগত সংসদগুলোতে। সাধারণ আসনে নারীর কি বলে নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি হবে? আসলে এই ব্যাপারটা আমার পার্সোনালি জানা নেই, সেজন্য আমি ওপিনিয়ন। আচ্ছা, দলের একজন নেতা হিসেবে আপনার ব্যক্তিগত মত কি? আমি মনে করি এটা দেওয়া উচিত এবং দেবে, আশা করি, এবং আশা করি এটা তারা পজিটিভলি নেবে জামাত ইসলামী। আচ্ছা, তার মানে আমরা আশা করছি যে হয়তো আমরা নারী সদস্যদের দেখতে পাবো। জামাত ইসলামী নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে, অবশ্যই বিশ্বাস করে, এবং তারা নারীকে প্রতিদ্বন্দ্বী মনে করে না, তারা মনে করে নারী তাদের পাশাপাশি থেকেই তাদের সাথে সমান তালে এগিয়ে যাবে। আচ্ছা, এই বিষয়ে এনসিপির কাছে একটু জানতে চাই, আপনারাও বলছেন যে 300 আসনে আপনারা প্রার্থী দিবেন, এই ধরনের একটা কথা হয়েছে, এবং
এনসিপি আসলে যেটা বলছে যে নাহিদ হোসেন বলেছে জাতীয় ঐকমত্য দেওয়ার যে কমিশন যে সংস্কার বাস্তবায়ন ইস্যু রয়েছে সেটাতে বিএনপি জামায়াত পাল্টাপাল্টি একটা অবস্থান নিয়েছে এবং বারবারই বলা হচ্ছে যে জামায়াত এবং বিএনপির সাথে আপনারা কি আসলে জোটবদ্ধ হবেন কিনা কেউ আপনাদের দল সেই বিষয়ে একটা প্রশ্ন থেকে যায়। আপনাদের কি কোনো পক্ষের সাথে জোটবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? প্রথমত আপনি নারীর বিষয়ে প্রশ্ন করেছিলেন মনে হয় যে 300 আসনে আপনারা কি? জি, আপনাদের 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমাদেরকে দেখতে হবে যে নোট অফ ডিসেন্ট আমরা একটি মাত্র পয়েন্টে দিয়েছি পুরো ঐকমত্য কমিশনে, এবং এই একটি পয়েন্টে যে আমরা 100 আসনেই সরাসরি নারী প্রতিনিধির ভোটের জন্য আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম। আমরা বেশ কয়েকটি অধিবেশনে আমরা এটা নিয়ে বিতর্ক করেছি, বাট আমরা পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে অবস্থান তাদের কাছে আমাদের যে সরাসরি নির্বাচিত করার বিধানের জন্য অবস্থান যেটা সেটা গ্রহণযোগ্য হয়নি। আমরা কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছি একটি মাত্র পয়েন্টে যে আমরা 100টি আসনেই সরাসরি নারীর প্রতিনিধিত্ব চাই। দ্বিতীয়ত হলো যে আমরা যে 300 আসনে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের দল হয়েছে 1 বছরও হয়নি, তা আমাদের জন্য খুব সহজ হবে না যে 300 আসনে মানে সংসদে যাওয়ার মতো প্রার্থী আপনার সিলেকশন করার। বাট আমরা ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের দলের যেই আপনার পলিটিক্যাল কাউন্সিল সেখানে 30% নারী, মানে 10 জনের মধ্যে 3 জনই নারী। আমাদের যে এক্সিকিউটিভ কাউন্সিলেরও আপনার 20% বেশি নারী, আর কেন্দ্রীয় সদস্য আমাদের 17% নারী। তো আমাদের নারীদের বেশ উল্লেখযোগ্য অংশগ্রহণ আছে, বাট এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের দেশে সত্যিকার অর্থেই নারীদেরকে যেই প্রতিকূলতা ফেস করতে হয় রাজনীতিতে আসলে, বিভিন্ন ধরনের বুলিং এবং বিভিন্ন ধরনের প্রতিকূলতা আমরা সেগুলো সাফার করছি এবং সেগুলো সম্পর্কে আমরা সচেতন। দ্বিতীয়ত হলো যে রাজনীতিতে জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে আমি বলবো যে ভোটের রাজনীতিতে জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে আমরা একটা অবস্থান নিয়েছি, যেহেতু আমাদের মূল দাবি হলো যে এই জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে একটি সংস্কার উত্তর বাংলাদেশ, যে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসবে না, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে কেউ আর স্বৈরাচারী কিংবা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবে না। আমাদের এই নির্বাচনের দিকে যদি আমরা কোনো দলের সাথে আমাদের সমঝোতা কিংবা অ্যালায়েন্সের দিকে যাই, আমাদের মূল যে বেসমেন্ট হবে যে সংস্কারের প্রতি কারা প্রতিশ্রুতিবদ্ধ, সত্যিকার অর্থে কারা প্রতিশ্রুতিবদ্ধ। তো এই জায়গাটা আমরা বারবার ক্লিয়ার করছি যে আমাদের জোটটা হবে আসলে জনগণের আকাঙ্ক্ষার সাথে। তো জনগণের আকাঙ্ক্ষা যদি মনে করে যে এই যে সংস্কারের যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, এগুলো বাস্তবায়নের জন্য যেই দল আমাদের কাছে বেশি প্রতিশ্রুতিবদ্ধ মনে হবে, আমরা তাদের সাথে নীতিগতভাবে সমঝোতা কিংবা অ্যালায়েন্সে যেতে পারি। এর বাইরে আসলে যদি এমন হয় যে আমাদের মানে রাজনীতিতে অন্যান্য অনেক ইকুয়েশন থাকে, তো ওই ইকুয়েশনের চেয়ে আমাদের কাছে এই মুহূর্তে সংস্কারের চেয়ে বড় কোনো বিবেচনা আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নাই। কিন্তু জয় পরাজয়ের বিবেচনা নিশ্চয়ই থাকবে এখানে। সৌরভ ভাই, আমরা মনে করি যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হয়, আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এটা আমাদের বড় বিজয় হবে। বিজয় কেবলমাত্র একটি রাজনৈতিক দল গঠনের 1 বছরের মধ্যে সংসদে যাওয়ার মধ্যেই নিহিত নয়, বরং আমরা যেই জনগণ যেই আকাঙ্ক্ষা ধারণ করে এবং বাংলাদেশ যেই কারণে দীর্ঘদিন আপনার গুম খুন, আপনার এখানে জেল জুলুম, যেভাবে আপনার একটা বদ্ধ পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি যদি বাংলাদেশে ফিরে না আসে, এটা কোনো ম্যাটার করে না যে আমরা সংসদে যাব কিংবা আমরা রাজনীতি করব। আমরা চাই বাংলাদেশের নাগরিকরা সুরক্ষিত থাকুক, নিরাপদে থাকুক। যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, এমনও হতে পারে আমাদের মধ্যে অনেকে রাজনীতি ছেড়ে দিবে যে আমাদের রাজনীতি দরকার নেই। পৃথিবীর অনেক আপনার কল্যাণ রাষ্ট্রে আছে যে রাজনীতি সেখানে অপ্রয়োজনীয়, জোর করে কাউকে রাজনীতিতে নেওয়া যায় না। কিন্তু আমাদের ক্ষেত্রে এখন হয়েছে রাজনীতিটা হয়ে গেছে একটা অনিবার্য বিষয়, যে আমরা প্রাইভেট সেক্টর থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান সবগুলো একটা জায়গায় এসে আটকে যায়, সেটা হলো আমাদের অপরাজনীতি। আমরা একটু অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নির কাছে এই বিষয়ে একটু যেতে চাই যে বিএনপি এরই মধ্যে বলেছে 5% আসনে নারী সরাসরি মনোনয়ন দেওয়ার বিষয়টি তারা বিবেচনা করছে। আরেকটা বিষয় যদি একটু জানতে চাই আপনার কাছে, আজকে তারেক রহমান বক্তব্যে বলেছেন যে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ তৎপরতা দৃশ্যমান, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসলে একই কথা বলেছেন যে বাংলাদেশের শত্রুরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে।
এই বিষয়গুলো আসলে কেন বলা হচ্ছে বা একটু যদি বিশ্লেষণ করেন। প্রথমে নারীদের কথাটা বলি, তারপরে আসি। দেখেন, আমাদের দেশের যে আর্থসামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপট, যদিও আমরা বাংলাদেশে যে জনসংখ্যা তার অর্ধেক নারী, কিন্তু তারপরও এই প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই রাজনীতি বলেন, পিতৃতান্ত্রিক এই সমাজে আমরা সবকিছুই একটা চেক অ্যান্ড ব্যালেন্স এর ভেতর দিয়ে আমরা যেতে চাই। বিএনপি একটা বড় দল, কিন্তু আপনি জানেন যে নারীদেরকে একজন পুরুষের চাইতে 3 বার বেশি প্রমাণ করতে হয় যে সে কেপেবল। সেই কারণেই দেখবেন যে নারীর চরিত্র হনন, সেটা রাজনীতি হোক, অন্য যে কোনো সেক্টরই হোক, খুব সহজ। সাইবার বুলিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে, মিথ্যা প্রোপাগান্ডা এসব দিয়ে যখন নারীদেরকে হেনস্থা করা যায়, তার পাশাপাশি আমরা যখন বলি যে নারীর ক্ষমতায়ন এবং তারপরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, দেখেন নারীর ক্ষমতায়ন, আমরা তো নারীর ডিসিশন মেকিং বলুন কিংবা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বলুন, একটা বিরাট বড় নারী সংখ্যায় গার্মেন্টস সেক্টরে কাজ করছে, সবকিছু মিলিয়ে আমরা চাই যে নারীর প্রতি যেমন সহিংসতা আছে, সেই সহিংসতাটাকে যেভাবে অ্যাড্রেস করতে হবে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি বলেছেন যে নারীদের নিরাপত্তার ব্যাপারে রাষ্ট্র ও সমাজ উদাসীন। আর আমাদের দলটা তো আমাদের যিনি মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের আপনি জানেন যে নেতা। কাজেই এটা নারী বান্ধব একটা অবস্থা দৃশ্যমান। আপনি জানেন যে বিএনপির বহু নারী নেত্রী, তারা কিন্তু জাতীয় পর্যায়ে তাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা দিয়ে, এবং বিএনপির একেবারে উচ্চ পর্যায়ে যেটা স্থায়ী কমিটিতেও আপনি দেখবেন যে নারী নেতৃত্ব আছে, এবং পর্যায়ক্রমে অন্যান্য যেই টিয়ার গুলো আছে সেখানেও আপনারা দেখবেন নারী নেতৃত্ব আছে। এখন দেখেন, এরপরে যে ষড়যন্ত্রের কথা যেটা এসছে, যে বিভিন্ন সংঘবদ্ধ তৎপরতা দৃশ্যমান, এ কথা তো সত্যি যে আজকে বাংলাদেশের মানুষের মনে যে প্রশ্নটা এসেছে যে সত্যিকার অর্থে আগামীতে, আমি যে কথাটা বলেছি যে নির্বাচন, সেই নির্বাচনটা তো হতে হবে। এখন কারো কোনোভাবে কোনো এজেন্ডা, কোনো সেক্টর কোনোভাবে দেশে এবং অন্যান্য বিভিন্ন কর্নার থেকে আমরা তো একটা ষড়যন্ত্রের আভাস কিংবা একটা নীল নকশা দেখতে পাই। সাধারণ মানুষ রাস্তাঘাটে যান, আমরাও যেমন যাই, আপনারাও যান তো নিশ্চয়ই। তো সেখানে মানুষ কেন এই প্রশ্নটা করছে, নির্বাচন হবে তো? এই যে ডাউটটা তৈরি করেছে, এই সন্দেহটা কিসের জন্য? এই সন্দেহটা কারা তৈরি করেছে? কারা প্রথম এই এত বড় একটা যে বিজয়, আমাদের অভ্যুত্থান যেটা হলো আপনার 5 অগাস্টে, তো স্বৈরাচার বিদায় নিয়েছে, তো তারপরে আজকে ভোট, নির্বাচন, এটা নিয়ে কেন কথা উঠছে? পিয়ার, এটা কারা আনলো? এই ইস্যুটাকে কারা আপনার এভাবে ছেড়ে দিল? এবং তার পরবর্তীতে যেমন এই যে গণভোটের কথাটা এসছে, আমরা তো গণভোটের বেলায় বলেছি যে দেখেন, নির্বাচনের দিনই গণভোট হতে হবে, এটা প্র্যাকটিক্যাল, বাস্তবিক যে অবস্থা সেটা বিবেচনায় নির্বাচনের আগে গণভোট সম্ভব না। বাংলাদেশের অর্থনীতি কি জায়গায় আছে, কর্মসংস্থানের কি অবস্থা, কত গার্মেন্টস বন্ধ হয়েছে সবাই জানে। সময়, অর্থ, নির্বাচনের মতন বিশাল একটা কর্মযজ্ঞ আয়োজন এত সহজ না, এগুলো বললে তো হবে না। এই জন্যই বিএনপি বলেছে। এখন দেখি, ঐক্যমত কমিশন যেটা বলেছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী সংসদ যে জুলাই সনদের যেই বিষয়গুলো আছে সেগুলো যদি সংসদ আপনার অ্যাডপ্ট করে না নেয়, সেটা নাকি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। 9 মাস, প্রথম 9 মাসের কথা বলেছে। তো সংসদ তো সার্বভৌম, আপনি তো সংসদকে আজকে বসে ডিক্টেট করতে পারবেন না যে কালকে পরশু সংসদ বসে ওইখানে সংসদ সদস্যরা ওনারা কি বলবেন, কি ভাববেন। এটা কি অদ্ভুত কথা? এটা কি পৃথিবীর কোন দেশে হয়েছে নাকি যে ঐক্যমত কমিশন এরকম একটা কথা বলে দিলেন? আর নোট অফ ডিসেন্টের যে বিষয়টা এসছে, সেটা তো অবশ্যই আমাদেরকে চিন্তিত করেছে যে নোট অফ ডিসেন্টে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো বলা হয়েছিল
কমিশন থেকে সেগুলো ইনকর্পোরেট করা হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল কোনো এক অদ্ভুত কি কারণে আমরা জানি না, আমাদের কোনো আইডিয়া নেই, কিন্তু ওই নোট অফ ডিসেন্ট গুলো নেই। যেমন কি ছিল ওই বিষয়গুলো, একজন প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি দলীয় প্রধান বা সংসদ প্রধানের মতো একাধিক পদে থাকতে পারবেন না, এটা যেমন একটা ছিল। পিআর পদ্ধতিতে 100 সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠন, এই বিষয়গুলো তো আলাপ আলোচনা সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কথায়, তাদের চিন্তায় এবং কাজে আসতে হবে। দেখেন, 1 বছরের বেশি সময় ধরে বিএনপি এবং অন্যান্য যারা এই সংস্কারের কারণেই ঐকমত্য কমিশনে গেছে, রাজনৈতিক দলগুলোর সাথে যে আলাপ আলোচনা হয়েছে, তো তাহলে আমরা তো বলেছি জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা দেয়ার এখতিয়ার এই সরকারের নেই। কেন নেই, কিসের জন্য নেই, সেগুলো তো বিস্তারিত বলেছেন। কাজেই কমিশন যখন রাজনৈতিক দলগুলোর একটা গণতান্ত্রিক অধিকার, সেটাকে তো এই কমিশনকে ধর্তব্যের মধ্যে নিতে হতো। তা না হয় ভাই কেন দিনের পর দিন, মাসের পর মাস এত, সবারই তো সময়ের প্রত্যেকেরই তো আপনার দাম আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে, যেটা আমি বললাম, 270 পঞ্জিকা দিবসের মধ্যে সংস্কার শেষ করতে ব্যর্থ হলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এটা তো অত্যন্ত অযৌক্তিক একটা দাবি, এবং এখানে তো মনে হয় উদ্দেশ্য প্রণোদিত কিছু নিশ্চয়ই আছে। এই কথা কি বলতে পারে কেউ ভবিষ্যতের সংসদকে? ইয়াহিয়া আর আইয়ুব খানের মতন 1970 সেই সুর কেন আজকে জুলাই আগস্টের হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে যে সরকার দাঁড়িয়ে আছে তাদের মুখে আমাদের শুনতে হবে? এটা তো ভাই অ্যাকসেপ্টেবল না। আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি। আমরা তো এই 16 বছর হাজার হাজার আমাদের নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছে, আমরা রাস্তাঘাট, আমরা কোথায় না ঘুমিয়েছি ভাই, জঙ্গল থেকে শুরু করে। জি, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আমরা আবারও ফিরবো। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আসলে আজকে আলোচনা করছি। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সোহরাব হাসান এবং অনলাইনে 3 জন অতিথি আছেন। জনাব সোহরাব হাসান, আপনি যদি অনলাইনের অতিথিদের কোনো প্রশ্ন করতে চান। বেশ কিছু মানে কয়েকদিনের ঝড়ো হওয়ার পর কিছু সুবাতাস বয়ে যাওয়ারও একটা লক্ষণ দেখা যাচ্ছে, যেমন এনসিপির শাপলা কলি মেনে নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে বলেছেন দ্বিপক্ষীয় আলোচনায় বসার জন্য। এটি কোনো সমঝোতার ইঙ্গিত কিনা, আর সাজ্জাদ আলী চৌধুরী যদি বলতেন। ধন্যবাদ জনাব সোহরাব হোসেন সাহেবকে। আসলে আমরা এখন ইতিবাচক চিন্তা করতে পছন্দ করি, কারণ নেতিবাচক চিন্তা করে আমরা দিন শেষে কিন্তু রাজনৈতিক অঙ্গনটাকেই শুধু ধ্বংস করছি না, ধ্বংস করছি আমাদের দেশকে, আমাদের জাতিকে। এবং শুধু তাই না, আমরা এই নেতিবাচক চিন্তা করতে গিয়ে 18টি বছর আমরা গণতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্রের মধ্যে ছিলাম, এবং যার কারণে এখন এটাকে ইতিবাচক চিন্তা করতে হবে। ইতিবাচক চিন্তা করেই ইতিবাচকভাবেই নিতে হবে প্রতিটা এই স্টেটমেন্টগুলোকে, যে আমরা তাদেরকে আলোচনা করতে বলছি, আলোচনার টেবিলে বসতে বলছি। কারণ আলোচনা করলেই, আলোচনার টেবিলে বসলেই এই অনেক বড় সমস্যাগুলোই সহজে সমাধান হয়ে যায়। এবং এই দুটো পক্ষ কিন্তু লাস্ট 18 ইয়ার্স তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তারা সব জায়গায় তারা অপদস্থ হয়েছে, জেল খেটেছে। এবং এখন তো আমরা দেখছি যে প্রতিটি ক্ষেত্রে জামাত ইসলামী এবং বিএনপির অবস্থান মুখোমুখি, এবং বিএনপি যেটা বলে জামাত বিরোধিতা করে, জামাত যেটা বলে বিএনপি তার বিরোধিতা করে। এই অবস্থাটা তৈরি হলো কেন? এটা ধন্যবাদ। এটা সবার একটা রাজনৈতিক একটা স্ট্র্যাটেজি থাকে। এটা আমরা যখন একটা খেলতে নামি, সেখানে যখন স্ট্র্যাটেজি থাকে একটা টিমের, যখন দুটো রাজনৈতিক দল যখন এখানে রাজনীতি করতে নেমেছে, অবশ্যই তাদের একটা স্ট্র্যাটেজি আছে, প্ল্যান আছে, একটার পর একটা প্ল্যান আছে। প্রথম প্ল্যান, দ্বিতীয় প্ল্যান, তৃতীয় প্ল্যান, নিশ্চয়ই তাদের মধ্যে এটা নিয়ে অনেক পরিকল্পনা হচ্ছে, এটা নিয়ে অনেক ম্যাপ করা হচ্ছে। কিন্তু দিন শেষে সবাই পজিটিভ চিন্তা করছে,
এবং বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে, বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করছে। ধন্যবাদ। সুতরাং আমি বিশ্বাস করি ইতিবাচক এই তাদের এই আলোচনার যে আহ্বানটুকু সেটা অবশ্যই ইতিবাচক, এবং আচ্ছা, আমরা সবাই আপনারা যে ইতিবাচকভাবে দলকে আলোচনার আহ্বান জানিয়েছেন সেই দলের নেত্রী এখানে আছেন। মুন্নি আপা, আপনি যদি এ ব্যাপারে আপনার দলের অবস্থান কি হতে পারে বা আপনার ব্যক্তিগত প্রতিক্রিয়া কি? জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে, আপনি কি বলবেন? সেটা আমাদের দলের নীতি নির্ধারক যারা আছেন ওনারা বলবেন যে জামাতে ইসলামী আমাদের সাথে এই গত ফ্যাসিস্ট স্বৈরাচার আমলে যেহেতু ওনারা ছিলেন আমাদের জোটের একটা জন হিসেবে, আপনার নিশ্চয়ই মনে আছে সৌরভ ভাই যে গত এক যুগের বেশি সময় ধরে আমি যখন টকশো করি সবচাইতে বেশি আমি এই প্রশ্নের মুখোমুখি হয়েছি জামাতকে নিয়ে। কেন জামাত আমাদের সাথে, জামাত আমাদের ভোটের সঙ্গী, জামাত আমাদের এলাই এই সব নিয়ে। তো আজকে যখন এই কথাটা এসছে তখন আমি আশা করব যে বাস্তবতার নিরিখে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দলের যারা অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ আছেন এটা ওনারাই সঠিক উত্তর অল্প সময়ের ভেতরেই ইনশাল্লাহ দিয়ে দেবে, আপনারাও জানতে পারবেন। তার মানে সমঝোতাটা নির্ভর করবে কি শুধু বিএনপি এবং জামাত ইসলামের আর বোঝাপড়ার উপর, তাদের বৈঠকের উপর, না এনসিপি অন্যান্য দল তাদের অবস্থানও দেখতে হবে? মানে না, তাদের আমি তো মনে করি যে আমাদের দলের সাথে জামাতে ইসলামের যে সমঝোতার যে একটা আলাপ আলোচনার জন্য তারা আহ্বান করেছে সেটা বিএনপির মতন করেই তারা তাদের আমাদের দলের ভালো মন্দ, আমাদের দলের ভূত ভবিষ্যৎ, গণতন্ত্রে উত্তরণের রাস্তায় কোনটা কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট এনে দেবে, পজিটিভ অ্যাটিটিউড নিয়েই তো বিএনপি রাজনীতি করছে। এই গত 16 বছর এত ঝড় এত ঝঞ্ঝায় জামাত ইসলামী তো বিএনপির সাথেই ছিল। কাজেই অতীতে যদিও তারা অন্যান্য দলের সাথে থাকবার তাদের নজির আছে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন আমি যেমনটা মনে করি যে এখন বাস্তবতার নিরিখে আমাদের দলের নীতি নির্ধারক ওনারাই ঠিক করবেন যে এটার রেসপন্সটা কিভাবে দেবেন। আচ্ছা, যাই হোক, আপনাদের দুই দলের দুই নেতা এবং নেত্রীর কাছ থেকে আমরা সমঝোতার আভাস পেলাম। এখানে আলাউদ্দিন মোহাম্মদ আছেন এবং তার দলের পক্ষ থেকে আজকে দুই দলেরই বেশ কঠোর সমালোচনা করেছেন, জামাতের একটু বেশি এবং বিএনপির একটু কম। তা এই সংলাপের আহ্বান সম্পর্কে আলাউদ্দিন মোহাম্মদ যদি তার প্রতিক্রিয়া জানান। আমি এটাকে ইতিবাচক ভাবে দেখি, তবে এই সংলাপ যাতে এমন না হয়ে যায় যে আমরা মাঝখান দিয়ে এই গণ অভ্যুত্থানের পর এই যে ঐকমত্য কমিশনের যে প্রায় 10 মাস আলাপ আলোচনা হলো, রাজনৈতিক দলগুলো সেখানে মতামত দিলেন, সেখানে জনগণের কাছ থেকেও সীমিত পরিসরে মতামত নেওয়া হয়েছে, সেগুলো যাতে আমরা ভুলে না যাই। কারণ আমরা সবসময় দেখি যে এখানে শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই একটা এলিট সেটেলমেন্ট সবসময় রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যেখানে আসলে জনগণকে খুঁজে পাওয়া যায় না এটা, এবং এলিট সেটেলমেন্টে শেষ পর্যন্ত দেশের শাসনতান্ত্রিক ব্যবস্থাকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যায়। তো আমরা চাই জনগণের পার্টিসিপেশন, এটা যেটা ফাহিমা আপু বললেন যে নীতি নির্ধারকরা ঠিক করবেন, আমার মনে হয় শুধু নীতি নির্ধারকরাই ঠিক করবেন বলে তাদেরকে আমরা ফুল আপনার অথরিটি না দিয়ে বরং আমরা মাঠ পর্যায়ে চাপ প্রয়োগ করতে পারি যে রাজনৈতিক দলের আভ্যন্তরে গণতন্ত্র থাকবে, সেখানে আপনার দলের যে প্রতিটি সমর্থক তাদের যে চাওয়া, তাদের যে প্রত্যাশা সেটার প্রতিফলন থাকবে। কিন্তু আমাদের এখানে বেশিরভাগ রাজনীতিটা চলে আসলে টপ বটম অ্যাপ্রোচ দিয়ে। দলের প্রধান, দলের নীতি নির্ধারকরাই আসলে সবকিছু ঠিক করেন, সব ভালো বুঝেন। এটার মাধ্যমে যেটা হয় আসলে আপনার বাকিরা সিম্পলি একটা কলেজিয়েট একটা সিস্টেমের মতো সবগুলো শুধু এক্সিকিউশনে থাকে আর কি। তো আমরা এই কালচারটা পরিবর্তন চাই ডেফিনেটলি। আমরা কোনোভাবেই অতীতে যেভাবে আপনার একদল প্রতিপক্ষকে আপনার নির্মূল করে দেওয়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ফিরে আসুক সেটা আমরা চাই না। আমরা এখানে সত্যিকার অর্থে গণতন্ত্র চাই,
সত্যিকার অর্থে বিবেচনাপ্রসূত ভাবে আপনার প্রতিযোগিতামূলক যে গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে সংস্কৃতি সেটার বিকাশ চাই। সো তবে বারবার আমরা একটা জায়গায় ফোকাস করব, আমরা যাতে কখনোই এমন কোনো সিচুয়েশন না তৈরি করি যাতে এই যে যেটা আপু বললেন যে ছাত্র জনতার যে অর্জন, হাজারো শহীদের যে অর্জন, সেই অর্জনটা কোনোভাবে আবার তাদের অভিভাবকরা, তাদের পরিবার থেকে কিংবা যারা অংশগ্রহণ করছে তাদের কাছে তারা নিজেকে আবার প্রশ্নবিদ্ধ করে কেন আমি এই গণঅভ্যুত্থানে আন্দোলন নেমেছিলাম, সেই মানুষদের প্রতি যাতে আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতি দিয়ে এবং আমাদের যে ভবিষ্যৎ কর্মপন্থা দিয়ে যাতে সুবিচার করতে পারি। কারণ এট দ্য এন্ড আসলে আমরা সবসময় বলে থাকি যে আমরা জনগণের জন্য রাজনীতি করি, কিন্তু সত্যিকার অর্থে যেটা হয় এই রাজনীতিতে জনগণ সবচেয়ে বেশি অবহেলিত হয়। আমরা ভবিষ্যতে সেই রাজনীতি যে রাজনীতিতে জনগণ হবে কেন্দ্রবিন্দু, শুধুমাত্র আপনার রাজনৈতিক রেটরিকে নয়, মূলত জনগণের জীবনমানের উন্নয়নে এবং তাদের জন্য একটি বসবাসযোগ্য রাষ্ট্র বিনির্মাণে জনগণকে কেন্দ্র করে আমাদের রাজনীতি আবর্তিত হোক। এবং সেই জনগণ বিএনপির মধ্যে আছে, জামাতের মধ্যে আছে, এনসিপির মধ্যে আছে, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও আছে। আমরা সেই উপলব্ধিটা যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, আমার মনে হয় আমাদের সংঘাত কমে যাবে এবং আমরা ভবিষ্যতে আপনার একটা সুন্দর আচ্ছা, গণতান্ত্রিক আপনাদের সংস্কৃতি তিনজনের জন্য পেতে পারি। আসলে একটা প্রশ্ন করতে চাই। আপনারা সবাই জনগণের কথা বলছেন যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমেই যেন সেটা গঠিত হয়। কিন্তু আজকে তারেক রহমানও তার বক্তব্যে বলেছে অনেকের মনেই আসলে শঙ্কা আছে ফেব্রুয়ারিতে কি নির্বাচনটা হবে। এই প্রশ্নটা আসলে সাধারণ জনগণের মধ্যে কেন ঘুরছে এবং এই প্রশ্নে আপনারা কোনো ঐকমত্যে কি পৌঁছাতে পারছেন কিনা বা পারছেন না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে। যদি ব্যারিস্টার সাজ্জাদ আলীর কাছে প্রথমে জানতে চাই। ধন্যবাদ। আমার যদ্দূর মনে পড়ে, যদি আমার মেমোরি বিট্রে না করে, তাহলে আমিরা জামাতই প্রথমেই নির্বাচনের রোডম্যাপের একটা টাইম ফ্রেম দিয়েছিলেন। টাইম ফ্রেমটা সেটা যেন বৃষ্টির সিজনে না হয়, ঈদের আগে পরে হয়, উনি এভাবে করে অনেকগুলো টাইম ফ্রেম দিয়েছেন। তা যেটা রিফ্লেক্ট করে যে জামাত ইসলামী খুব এগারলি ওয়েট করছে ইলেকশনের জন্য এবং খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে ইলেকশন হওয়া উচিত এবং ইলেকশন হতেই হবে। কারণ একটা গণতান্ত্রিক যাত্রা শুরুর অন্যতম পাথওয়ে হচ্ছে ইলেকশন, এবং সেই ইলেকশনটা জামাত ইসলামী চায়, বর্তমানে চায়, অতীতেও চেয়েছে এবং ভবিষ্যতেও দৃঢ়ভাবে চায় ইলেকশনটা যথাসময়ে হোক এবং ডিক্লেয়ার্ড টাইমের মধ্যেই হোক। যার কারণে জামাতের পক্ষ থেকে এই ব্যাপারে নেগেটিভ কোনো অ্যাপ্রোচ নেই। দে আর থিঙ্কিং ইট ভেরি পজিটিভলি এবং তারা বিশ্বাস করে ইলেকশন যথাসময়ে হবে। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত সমস্যা আসুক, ইলেকশন তার যথাসময়ে হবে, এটা জামাত বিশ্বাস করে। যদি একটু ফাহিমা নাসরিন মুনির কাছে এই বিষয়ে জানতে চাই। দেখেন, আমরা তো একেবারে এই রকম যখন গণ অভ্যুত্থান হলো হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর, পরবর্তীতে বিএনপি তো সবচাইতে প্রথমে আমরা বলেছিলাম যে নির্বাচন এবং ভোট এটা হতে হবে যত দ্রুত সম্ভব, কারণ বাংলাদেশের মানুষ নির্বাচন দেখেনি, বহুদিন হয়ে গেছে, 3টা টার্ম, এবং সেই সাথে 2008-এর নির্বাচনটাকেও আমরা ধরি, কারণ প্রণব মুখার্জি বাবুর যে বই আছে দ্য কোয়ালিশন ইয়ার্স, সেখানে উনি বলেছেন, আর সেই যে রেজাল্ট সেটাও আমরা দেখেছি, নির্বাচনের কথা বলছি। এখন সেই রকম একটা অবস্থায় এখন আমরা যখন দেখছি যে বিএনপির বিরুদ্ধে একটা সিস্টেমেটিক প্রোপাগান্ডা চলছে, যে একটা নৈরাজ্য সৃষ্টির একটা পায়তারা চলছে, যে এমন একটা প্রক্রিয়া, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায়, যে একটা কোনো ঘটনা ঘটলে বিশাল বড় করে সেটাকে দেখানো, ফোকাস করা, অ্যাজ ইফ যে এই বাংলাদেশে এটাই একমাত্র ঘটনা, আরো অন্যান্য দিকে যে একেবারে সাগর চলে গেল সেই দিকে কিন্তু কোনো কথা হচ্ছে না, টু শব্দ করা হচ্ছে না। আর এইদিকে বিএনপি সংগঠন হিসেবে কিন্তু যারা এই ধরনের কোনো কোনো কাজ কর্মকাণ্ড করেনি তা না, কিছু কিছু ঘটনা ঘটেছে, তো হাজার হাজার নেতা কর্মীদের একেবারে প্রাথমিক সদস্য পদ সহ তো আমাদের দল থেকে বহিষ্কার করেছে, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু তারপরও প্রোপাগান্ডা থামছে না। তো মানুষের মনে এটার যে বিরূপ নেগেটিভ একটা ইম্প্যাক্ট হয়েছে, যে কেউ 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 কোন সেক্টর তারা চায় না যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক, কারণ তাদের কারো কারো বক্তব্য এসছে
যে নির্বাচন যদি পরেও হয়, এরকম কথা এসছে, আগে গণভোট হোক, আগে পিআর এর এটা ফিরে আসুক। দেখেন, গণভোট রেফারেন্ডাম নিয়ে যে আমরা কথা বলছি, এই বিধানটা কিন্তু সংবিধানে নেই। তাহলে তারপরও বিএনপি এটাকে এগ্রি করেছে নির্বাচনের দিন। টাকা পয়সার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, প্রস্তুতির ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে এখন হয় কি যে একেবারে স্বাধীনতার ওই সময় থেকে মুক্তিযুদ্ধের আমাদের বাংলাদেশের মানুষের জন্মের যে ইতিহাস এবং গণ অভ্যুত্থানের যে ইতিহাস, এর সাথে ভোট, এর সাথে নির্বাচন, এর সাথে গণতন্ত্র, এর সাথে মানবাধিকার এবং আইনের শাসন, এগুলো অঙ্গাঅঙ্গি ভাবে মিশে আছে। শেখ হাসিনা হয়তো ভেবেছিলেন যে যে আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা একটু আলাউদ্দিন আমি মোহাম্মদের কাছে এই মুন্নিয়াপার বিষয়ে- কথার একটা জবাব দিতে সুযোগ জি দিলেন। জি অবশ্যই। সেটা হচ্ছে, আমি কি বলবো? জি জি অবশ্যই। আচ্ছা, মুনিয়াবের কথাটা একটু বলি। সেটা হচ্ছে, শেখ হাসিনা কিন্তু কোনো সংবিধানের কোনো আর্টিকেলের আলোকে পালিয়ে যায়। তিনি এটা আমরা জানি। সংবিধানকে একটা ভ্যাকুয়াম রেখেই পালিয়েছেন। এবং বর্তমান সরকারের ম্যান্ডেটটা হচ্ছে মানুষ, কারণ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, কনস্টিটিউশন ফর দ্য পিপল। যার কারণে এটা তো কোনো কনফ্লিক্টের আমি কিছু আমি নেই আপা, আমাদের, আমি একটু আমরা তো কথাটা মেনে শেষ করি। নিয়েছি। যার কারণে কনস্টিটিউশন আর্টিকেলে কিছু নাই থাকুক, কনস্টিটিউশনের ইমপ্লাইডলি জনগণ হচ্ছে কনস্টিটিউশনের মালিক। যার কারণে জনগণ কি চায় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন জনগণ চেয়েছে, এই সরকার এসছে, জনগণ চেয়েছে, এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে, বসিয়েছে, এবং এই যে সংস্কারগুলো সবগুলো হচ্ছে, সেটা হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমরা রাজনীতিবিদদের কথার উপর বিশ্বাস করতে পারি না। কারণ রাজনীতিবিদরা সকালে বলে এক, বিকালে হয়ে যায় আরেক। তারা দেশের ভাগ্য বদলানোর কথা বলে, কিন্তু বদলায় আসলে তাদের ভাগ্য। তারা গণতন্ত্রের কথা সকালে বলে, কিন্তু রাতে গিয়ে এটিগুলো রাজতন্ত্রে পরিণত হয়ে যায়। তারা কথা রাখে না, তারা কখনো কথা রাখে না, রাখবেও না সামনে। সেই জন্যই গণভোটের কথাটা আগে আমরা বলছি। কারণ গণভোট যদি হয়, তারা বাধ্য হবে, তারা নৈতিকভাবে বাধ্য হবে। আমরা বলতে পারি এটা চ্যালেঞ্জ হবে, এটা অনেকভাবে চ্যালেঞ্জ হবে, এটা কনস্টিটিউশনাল ভিত্তি নাই, অনেক কথা আসতে পারে। কিন্তু দিন শেষে এটার একটা নৈতিক প্রেশার আছে, যেটা তাদেরকে বাধ্য করবে যে কথাগুলো তারা বলছে, লিখছে, সে কথাগুলো যেন তারা বাস্তবায়ন করবে। আলাউদ্দিন মোহাম্মদের এটাই, কাছে একটু ধন্যবাদ। জানতে চাই, আপনিও এখন একটি পলিটিক্যাল পার্টিতে আছেন, আসলে যে কথাগুলো পলিটিশিয়ানরা বলে সেটা কি প্রতিফলন হবে আপনার মনে হয় আসলে? না, প্রথমত অতীতের অবস্থা ভালো না, তবে এই 2024-এর গণঅভ্যুত্থানের পর আমার মনে হয় না যে কারো এরকম স্পর্ধা হবে আবার জনমতকে তোয়াক্কা করা। কারণ মানে আমরা যেভাবে জনগণকে দেখি, জনগণের ধারণাটা পাল্টে গেছে। হ্যাঁ, এখন স্কুলে বাচ্চারা আন্দোলনে নামে, এটা আগে কখনো হয় নাই। হ্যাঁ, আবার এখন স্কুলে বাচ্চারা আন্দোলনে নামে, তারা আবার রাজনৈতিক দল গঠন করে ফেলে। মানে অনেকগুলো চেঞ্জ চলে আসে। তবে একটা বিষয় বলবো যে আমরা এই গত 1 বছর ধরে যে বিষয়টা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বড়, যেমন এখন যেহেতু এখানে বিএনপি এবং জামাত ইসলামের দুজনেই উপস্থিত আছেন, আমি বলবো যে তারা কিন্তু স্ববিরোধী অনেকগুলো জায়গায় অবস্থান নিয়েছে। যেমন যেটা আপনার মুন্নি আপু বললেন যে ওনারা মেনে নিয়েছেন, আসলে ওনারা মেনে নেওয়ার একটা প্রসঙ্গ ছিল না। মানে ওনাদের এটাকে বলা উচিত ছিল যে শুরু থেকে যে দিস ইজ দ্য প্রসেস, কিন্তু তারা বলেছে যে নির্বাচনের স্বার্থে মেনে নিয়েছে। সরি, আমি কোনো ব্যক্তিগতভাবে এতে যাচ্ছি না। তো আমাদের এই যে দৃষ্টিভঙ্গির কারণে কি হয়, আমরা যখন বৃহৎ ঐক্যের কথা চিন্তা করি, আমাদের ক্যানভাসে সেটা থাকে না। আমরা সবসময় চিন্তা করি যে আমার কি অ্যাচিভমেন্ট হবে, আমার এইটা থেকে, এই সিদ্ধান্ত থেকে আমি কি পাবো। ধরেন এই ধরনের মায়োপিক চিন্তা থেকে কিন্তু যখন একটা বড় ঐকমত্যের দরকার হয়, তখন দেখা যায় আমরা আসলে ব্যর্থ হই। আসলে আমরা কাদেরকে ব্যর্থ করি? আমরা কিন্তু নিজেদেরকে ব্যর্থ করি। আজকে এখন বিএনপির বর্তমান যে অবস্থানে আপনি দেখবেন যে একটা মোটা দাগে একটা ধারণা তৈরি হয়েছে যে বিএনপি আসলে সংস্কারের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছে। এই যে তারা 10 মাস যে আপনার এখানে এই সংস্কারের জন্য এখানে ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করলো, বিতর্কে অংশগ্রহণ করলো, এগুলি কিন্তু তাদের একটা আপনার লাস্ট মোমেন্টে দেখেন তারা কোনো ক্লু ছাড়া একটা না বিষয়ে বাজারে ছেড়ে দিল, আপনার তাদের ভেরিফাইড পেজ থেকে। কিন্তু কি না, কিসের জন্য না, এটা দুদিন পরে বললেন। তো এটার মাধ্যমে যেটা হয়, আমরা আসলে রাজনীতিবিদরা জনগণকে অনেক আপনার মানে ডার্কে রেখে কাজ করতে চাই, যে ঠিক আছে আমরা আসলে বুঝাতে চাই যে আমরা তাদের পক্ষে আছি, কিন্তু সত্যিকার অর্থ জনগণ কি চায় আমাদের কাছ থেকে এটা আমরা কখনো ভেবে দেখি না। তবে নির্বাচনের প্রশ্নে আপনি যে মূল প্রশ্নটা করেছিলেন তিনজনকেই,
যে আমরা মনে করি যে নির্বাচন দেরি হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামের কারণে। হ্যাঁ, তারা যদি একমত হতে পারে নির্বাচন কালকে সম্ভব, কারণ আমরা দেখেছি যে বিএনপি যদি সংস্কার প্রশ্নে 10 মাস সময় না কাটাতো, কারণ সংস্কার তো মূলত হয়েছে বিএনপি এক পক্ষে আছে, বিএনপির অ্যালায়েন্স যারা এক পক্ষে আছে, বাকি সবাই এক পক্ষে আছে। এটা যদি অনেক আগেই এটা আপনার মানে কনভার্স করতো, তখন কিন্তু এই বিতর্কটা এত দূর গড়াতো না। এখনো কিন্তু সেম অবস্থায় ঘটতেছে। সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে জামাত ইসলাম আদেশ অধ্যাদেশ নিয়ে তাদের কোনো মতামত নেই, মাথা ব্যথা নেই। তারা হলো যে আগে এবং পরে সেম ঘটনা ঘটেছে। তারা পিআর এর এখন নিম্নকক্ষে পিআর এর দাবি নিয়ে কিন্তু দেখেন যে নতুন একটা দাবিতে চলে আসছে। সো আমি কোনো আপনার মানে তাদের অবস্থানকে খাটো করছি না, বাট এটা কিন্তু আমাদের যে টোটাল যে প্রক্রিয়াটা থেকে যে একটা আউটকাম পেতাম, আউটকামটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। তো আমার যেটা মনে হয় জামাত ইসলামকে ঠিক করতে হবে যে আমি কি প্রক্রিয়াগতভাবে সঠিক জায়গায় থাকবো, নাকি আমি একটা সবসময় একটা আরোপিত জিনিস আপনার সামনে এনে খুব আপনার পপুলিজম করে আপনার জনগণকে ব্যস্ত রাখবো। যেমন নিম্নকক্ষ পিআর নিয়ে তো আপনি কিছু বলছেন না। এখন নিম্নকক্ষ পিআর আপনি যেদিনে জুলাই সনদে স্বাক্ষর দিয়েছেন সেদিনে আপনি সংসদ ভবনে আপনি হারিয়ে ফেলে এসেছেন। এখন আসছেন গণভোট নিয়ে, গণভোটে আগে পরে নিয়ে। তো জনগণকে এইভাবে আপনি কতদিন ব্যস্ত রাখবেন? এটা তো আপনার সত্যিকার তো আমাদের যে অ্যাচিভমেন্টের দিকে তো নিয়ে যাচ্ছে না। আর মুন্নিয়াপাদের যেটা আমি বলবো সেটা হলো যে আপনারা যেহেতু বড় দল, আপনারা এখানে জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, অন্যান্য দলগুলোর সাথে আপনি যদি অ্যাসিউর করতে পারেন যে আসলে আমরা সংস্কারের জায়গায় অতীতে যা হয়েছে সেগুলো নিয়ে আসলে আমাদের বসে থাকলে চলবে না, এই জায়গায় আমরা আসলে কমিটমেন্ট এখানে যথাযথভাবে আপনার রক্ষা করে চলবো, তাহলে তো নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা থাকে না। তো আমরা এই জায়গাটাই বলবো। আর এনসিপি কে ভুল ভাবে আগে থেকে চিত্রিত করা হয়েছে যে এনসিপি হয়তো নতুন দল, তারা নির্বাচন একটু দেরিতে হলে আপনার সময় পাবে দল গুছানোর জন্য। পৃথিবীতে কখনোই হয় না যে 8 মাসে পারবে যে জিনিসটা সেটা 10 মাস হলে অনেক ডাবল হয়ে যাবে, এটা হয় না। হ্যাঁ, আমরা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে এখন যে মাঠের প্রতিযোগিতার মধ্যে আছি সেটা হলো যে অলমোস্ট আপনার 50 বছর 70 বছর বয়স্ক দলের সাথে কি 7 মাস দলের প্রতিযোগিতা হয়? এই জন্য আমরা বলছি আমাদের এর প্রতিযোগিতা না, আমাদের একটা কমিটমেন্টের বিষয়। আমরা ততদিন মাঠে শক্তিশালী ভাবে থাকবো যতদিন পর্যন্ত আপনার এই সংস্কারের কমিটমেন্ট গুলো বাস্তবায়ন না হয়। তো এই জায়গায় আমরা একমত, এবং আমাদের নেতা আজকে সকালেই বলছেন যে আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, কারণ ফেব্রুয়ারিতে নির্বাচনটা আসলে আমি খুব দুঃখিত, আপনাকে থামাতে হচ্ছে। আমাদের সময় আসলে একেবারেই শেষ পর্যায়ে, আমাদেরকে বের হতে হবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য।